অধ্যায় দি অ্যাকাউন্টিং প্রসেস থেকে 4 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। এই ক্লাসে ট্রায়াল ব্যালেন্স অথবা রেওয়া মিলের গুরুত্বপূর্ণ 2টা ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। যেহেতু হাতে কলমে লিখে বোঝাবো, সময় লাগবে, ব্যাখ্যা করে বোঝাবো। আর সময় নিয়ে আমার ক্লাস দেখা মানে সব কিছু বুঝতে পারা। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। প্রথমে কিছু বেসিক আলোচনা করে নেই। রেওয়া মিলের 2টা ঘর আছে, একটা হলো ডেবিট আর একটা হলো ক্রেডিট। সম্পদ এবং ব্যয় রেওয়া মিলের ডেবিটে বসে। সম্পদ এবং ব্যয়ের মধ্যে কোন কোন দাখিলা, এটা সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছি। আয় দায় মালিকানা সত্ত্ব রেওয়া মিলে ক্রেডিটে বসে। সম্পদ এবং ব্যয় রেওয়া মিলের ডেবিটে। আবারও বলছি, আয় দায় মালিকানা সত্ত্ব রেওয়া মিলে ক্রেডিটে বসে। এতটুকু জানা থাকলেই হয়ে গেল। শুধুমাত্র পরীক্ষায় কমন পাওয়ার জন্য আজকের এই ক্লাসটা আমি নিচ্ছি না। পরবর্তী অধ্যায়ে যে ম্যাথের সমাধান আমরা করব, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই ধরনের ম্যাথের সমাধান করার জন্য প্রশ্ন হিসাবে কিন্তু রেওয়া মিলই দেওয়া থাকবে। এই জন্য রেওয়া মিলের জ্ঞানটা আমাদের আগেই অর্জন করতে হবে। রেওয়া মিলে আসে না বিগিনিং ক্যাশ ইন হ্যান্ড বা প্রারম্ভিক হাতে নগদ, সমাপনী মজুত পণ্য, এই 2টাই এন্ট্রি রেওয়া মিলে আসে না, এটা তোমরা মনে রেখো। প্রারম্ভিক হাতে নগদ, বিগিনিং ক্যাশ ইন হ্যান্ড, এন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। সরাসরি একটা ম্যাথের সমাধানে আমি যাচ্ছি। আর আমার যে কোনো ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে অসুবিধা না হয়। আগে আমি একবার আলোচনা করে নিই, অনেক কিছু বোঝার আছে কিন্তু। ক্যাশ ইন হ্যান্ড অন জানুয়ারি 1 মানে প্রারম্ভিক, আর ডিসেম্বরের 31 মানে সমাপনী। ক্যাশ ইন হ্যান্ড হাতে নগদ, প্রারম্ভিক 8,500 টাকা, এটা আবার রেওয়া মিলে আসে না, একটু আগে আমরা জানলাম। আর ডিসেম্বরের 31 তারিখে 19,500, এটা সম্পদের মধ্যে পড়ে, যেহেতু সম্পদ রেওয়া মিলে ডেবিটে। আপাতত আমরা এটাই জানি যে কোনগুলো সম্পদ, কোনটা দায়, কোনটা ব্যয়, এটাই জানি। ইনভেন্টরি অন হ্যান্ড জানুয়ারি মাস বলে 18,700 এখানে আছে মজুত পণ্য, এটা হলো প্রারম্ভিক। জানুয়ারি মানে কি? প্রারম্ভিক। আর ডিসেম্বরের 31 মানে কি? সমাপনী। সমাপনী মজুত পণ্য আবার রেওয়া মিলে আসে না, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য যেটা 18,700 টাকা, এটা রেওয়া মিলে আসবে। পারচেজ ব্যয়ের মধ্যে পড়ে, এটার আর ব্যাখ্যা করবো না, এটা তো বেসিক ক্লাসে ব্যাখ্যা করলাম। অ্যাপ্রেন্টিসশিপ অ্যালোয়ান্স, শিক্ষানবিশ ভাতা ব্যয়ের মধ্যে পড়ে। রিটার্ন ইনওয়ার্ড, বিক্রয় ফেরত, এটাও ব্যয়ের মধ্যে পড়ে। সেলস, বিক্রয় আয়ের মধ্যে পড়ে। ইকুইপমেন্ট, যন্ত্রপাতি, সম্পদের মধ্যে পড়ে। রিটার্ন আউটওয়ার্ড, ক্রয় ফেরত, এটা আয়ের মধ্যে পড়ে। ক্যারিজ ইনওয়ার্ড, ক্যারিজ আউটওয়ার্ড, বিক্রয় পরিবহন, ক্রয় পরিবহন, 2টাই কিন্তু ব্যয়। অর্থাৎ গাড়ি ভাড়া করে পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যে খরচ হয়, ব্যবসায়িক পণ্য, এটাকে বলা হয় পরিবহন। বিক্রয় পরিবহন, ক্রয় পরিবহন, 2টাই কিন্তু ব্যয়ের মধ্যে পড়ে। এখন বন্ড ইস্যুড 10,000 টাকা, এটা কোন হিসাবের মধ্যে পড়ে, এটা বুঝতে হবে। কোম্পানির যখন মূলধনের প্রয়োজন পড়ে তখন কোম্পানি শেয়ার ইস্যু করে এবং ঋণপত্র ইস্যু করে, আর ওই ঋণপত্রের ইংরেজি নাম হলো বন্ড। তো ঋণপত্র যেটা ইস্যু করে, মনে করো এক একটা ঋণপত্রের মূল্য হলো 1 লক্ষ টাকা। ইস্যু করে মানে বিক্রয় করে বা সরবরাহ করে 1 লক্ষ টাকার একটা ঋণপত্র, এটা ইস্যু করে। তো যারা এই ঋণপত্র ক্রয় করেন তাদেরকে বলা হয় কি? বন্ডস হোল্ডার। ধরে নাও আমি একটা ঋণপত্র ক্রয় করলাম, এতে আমার ফায়দাটা কি? এতে আমার ফায়দা হচ্ছে, এই যে কোম্পানি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করবে, তো ব্যবসায়ের যে আয় হবে, আয় থেকে এই যে 5%, 10% ইন্টারেস্ট আমাকে দেবে। কিংবা ব্যবসার আয় হোক বা না হোক, 1 লক্ষ টাকা এই ঋণপত্র ক্রয় করার ফলে কোম্পানি নির্দিষ্ট সময় পরে 5%, 10% মুনাফা সহ আসল টাকাটা আমাকে দিবে।
এটা হলো আমার ফায়দা। এখন বন্ড তো আমি ইস্যু করি নাই, বন্ড ইস্যু করেছে এই ব্যবসায়িক প্রতিষ্ঠান। তো ধরে নিলাম এই ব্যবসা প্রতিষ্ঠান আমার, আমি যদি এই ঋণপত্রটা ইস্যু করি কোনো বন্ড হোল্ডারের কাছে বা যারা বন্ড হোল্ডার আছে তাদের কাছে বিক্রি করে 1,00,000 টাকা মূল্যের অনেকগুলো বন্ড আমি ইস্যু করেছি। তো বন্ড হোল্ডারদের কাছ থেকে 1,00,000 টাকা করে আমি নিয়ে আসলাম। এখন নির্দিষ্ট সময় পরে 1,00,000 টাকা তো তাদের দিতেই হবে, সাথে ইন্টারেস্টের টাকাও তাদের দিতে হবে। এটাকে বলা হয় বন্ড ইস্যুড। তখন এটা আমার জন্য আয় হলো, ব্যয় হলো, দায় হলো না সম্পদ হলো, কোনটা বলো তো? আমি যে বন্ড ঋণপত্র ইস্যু করেছি, যে টাকাগুলো নিয়ে আসছি, এগুলোর তো আসল টাকা তো দিতেই হবে, সাথে ইন্টারেস্টের টাকাও দিতে হবে। তার মানে এটা হচ্ছে দায়। বন্ড ইস্যুড, বন্ড সরবরাহ করেছি মূলধনের জন্য, সুতরাং এটা হলো দায়। বোঝাতে পেরেছি? তারপর স্যালারি এক্সপেন্স, এটা তো বেতন ব্যয়ের মধ্যে পড়ে, এটার ব্যাখ্যা করলাম না। বন্ড পারচেজ 30,000 টাকা। তো বন্ড ক্রয় তাহলে কোন হিসাবের মধ্যে পড়ে, এটার ব্যাখ্যাটা বুঝো। মনে করো কোনো একটা কোম্পানি বন্ড ইস্যু করেছে 30,000 টাকা, আর সেই বন্ড বা ঋণপত্র আমি নিজে ক্রয় করলাম, এটাকে বলা হয় বন্ড পারচেজ। বা এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসাবে আমি নিজে ক্রয় করলাম। তো এই যে 30,000 টাকা আমি বন্ড ক্রয় করলাম, নির্দিষ্ট সময় পরে 30,000 তো পাবোই, আরও 5%, 10% ইন্টারেস্ট যাই হোক সেটাও পাবো। এটাকে কি বলা হয়? এটাকে বিনিয়োগ বলা হয়। আমি যেহেতু বন্ড ক্রয় করেছি, বা বন্ড হোল্ডাররা যে নিজেরা বন্ড ক্রয় করেন, এটাকে বলা হয় বিনিয়োগ। নির্দিষ্ট সময় পরে আসল টাকাও পাওয়া যাবে, ইন্টারেস্টও পাওয়া যাবে। তো বিনিয়োগ যেহেতু এটা সম্পদের মধ্যে পড়ে, অর্থাৎ বন্ড ক্রয় করে আমি মূলত বিনিয়োগ করেছি। অনেকে বলতে পারেন বন্ড পারচেজ এটা তো ব্যয়ের মধ্যে পড়ে। না, এটা সম্পদের মধ্যে পড়ে। ঠিক আছে? এটা প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স ফ্রম দি ফলোয়িং লেজার ব্যালেন্স অ্যান্ড ফাইন্ড আউট হিজ ওপেনিং ক্যাপিটাল। এগুলো খতিয়ানের জের। খতিয়ানের জের থেকে আমাদের প্রারম্ভিক মূলধন বাহির করতে হবে। তো রেওয়া মিলের যে দুইটা দিক বললাম, ডেবিট এবং ক্রেডিট, এই দুই দিকের টাকা সমান হয় রেওয়া মিলের। এটার উপর ভিত্তি করেই মূলত আমরা বাহির করব। তো এটা সময় মতো আমি আলোচনা করব, এখন আলোচনা করার প্রয়োজন নাই, আমি অঙ্কের মধ্যে লিখতে গিয়েই বুঝিয়ে দিব। এই জন্য বলছি যে আমার ক্লাস তোমরা ধৈর্য ধরে দেখো। ধৈর্য ধরে আমার ক্লাস দেখার মানে হলো সম্পূর্ণ ক্লাসের বিষয়বস্তু তুমি বুঝতে পারে যাবে। আচ্ছা, তাহলে একটা টেবিল আমি অঙ্কন করে নিলাম। আর এই মুহূর্তে যা করতে হবে, এই যে এখানে আছে ক্যাশ ইন হ্যান্ড জানুয়ারি 1 তারিখে 8,500, এটা তো প্রারম্ভিক হাতের নগদ, এটা কিন্তু রেওয়া মিলে আসবে না। তাহলে কোনটা আসবে? ডিসেম্বরের 31 তারিখে যে 19,500 টাকা সম্পদ হিসাবে এটা রেওয়া মিলে আসবে। আবারও আমি দেখাচ্ছি, সম্পদ এবং ব্যয়ের মধ্যে যা পড়ে ডেবিট, রেওয়া মিলে ডেবিট। আয় দায় মালিকানা সত্ত্বের মধ্যে যা পড়ে সেগুলো রেওয়া মিলে ক্রেডিট। ঠিক আছে? এটা এখন ইনভেন্টরি অন হ্যান্ড জানুয়ারি, মানে প্রারম্ভিক যেটা, এটা কিন্তু আসবে। আবার প্রারম্ভিক মজুত পণ্য ব্যয়ের মধ্যে পড়ে, ব্যয় হলে রেওয়া মিলে ডেবিট। কিন্তু ডিসেম্বরের 31 তারিখে যে 12,400 সমাপনী যেটা, এটা রেওয়া মিলে আসে না, এটা আমি আনব না। তারপরে সবগুলোই আসবে। পারচেজ ব্যয়ের মধ্যে পড়ে ডেবিট, অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউয়েন্স ব্যয়ের মধ্যে পড়ে ডেবিট, রিটার্ন ইনওয়ার্ড বিক্রয় ফেরত এটা ব্যয়ের মধ্যে পড়ে, ব্যয় হলে ডেবিট, সেলস এটা আয়ের মধ্যে পড়ে ক্রেডিট, ইকুইপমেন্ট সম্পদের মধ্যে পড়ে ডেবিট, রিটার্ন আউটওয়ার্ড ক্রয় ফেরত আয়ের মধ্যে পড়ে ক্রেডিট, ক্যারিজ ইনওয়ার্ড ক্যারিজ আউটওয়ার্ড দুইটাই ব্যয়ের মধ্যে পড়ে, বন্ড ইস্যুড দায়ের মধ্যে পড়ে, স্যালারি এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে, বন্ড পারচেজ সম্পদের মধ্যে পড়ে। এখন এই শুরু থেকে এই দুইটা ছাড়া শুরু থেকে যা আছে সবগুলো আমি এক এক করে এখন লিখে নিচ্ছি। হ্যাঁ, আমি প্রশ্নটা এখানে দেখে নিলাম। তো এক এক করে শুরু থেকে, বা তুমি আগে পরেও লিখতে পারো, অসুবিধা নাই, আগে পরে আনা যাবে। তো এক এক করে আমি সব কিছু লিখে নিচ্ছি। রেওয়া মিলের চক এইভাবে অঙ্কন করে নেবেন। সিরিয়াল নাম্বার এসএন। তাহলে 1 নম্বরে আমরা এক এক করে আমি সবগুলো এন্ট্রি এখানে নিয়ে আসতেছি।
এক নম্বরে ছিল এখানে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড ইন্ডিং, তো জানুয়ারি যেটা, এটা তো আর আমি আনবো না। আমি ক্যাশ ইন হ্যান্ড ইন্ডিং যেটা ডিসেম্বরের 31 তারিখে 19,500 টাকা নিয়ে আসবো। তো এটা সম্পদের মধ্যে পড়ে যেহেতু ডেবিট। দুই নম্বরে এখানে আছে ইনভেন্টরি। তো ইনভেন্টরির ইন্ডিংটা আসে না, বিগিনিং আসে। বিগিনিং ইনভেন্টরি আসছে এখানে, এই যে ইনভেন্টরি অন হ্যান্ড জানুয়ারি 18,700, আর এন্ডিংটা কিন্তু আনবো না। বিগিনিং ইনভেন্টরি প্রারম্ভিক মজুদ পণ্য 18,700 টাকা, এটা ব্যয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা এখন আর প্রশ্ন দেখানোর প্রয়োজন নাই। এই শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে এক এক করে কোন হিসাবে পড়ে ওই অনুযায়ী আমি লিখে নিতেছি। পরে আছে পারচেজ। পারচেজ এটা ব্যয়ের মধ্যে পড়ে 21,400 টাকা। 4 নম্বরে অ্যাপ্রেন্টিসশিপ অ্যালোয়ান্স। শিক্ষানবিশ ভাতা 1800, ব্যয়ের মধ্যে পড়ে। 5 নম্বরে রিটার্ন ইনওয়ার্ড আছে। রিটার্ন ইনওয়ার্ড বিক্রয় ফেরত, তো এটাও ব্যয়ের মধ্যে পড়ে, 2100 লিখে নিলাম। একটু দ্রুত করি। সেলস এটা আয়ের মধ্যে পড়ে। সেলসের টাকা আছে 58,700। ইকুইপমেন্ট সম্পদের মধ্যে পড়ে, তাহলে ডেবিট হবে 37,500 টাকা আছে। ইকুইপমেন্ট পরে রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড এটা ক্রয় ফেরত আয়ের মধ্যে পড়ে 1500 টাকা আছে। আয় যেহেতু ক্রেডিট, মানে যাবতীয় সম্পদ এবং ব্যয় ডেবিটে, আয় দায় মালিকানা সত্ত্বে আমি ক্রেডিটে বসাচ্ছি এখানে। তারপরে ক্যারিজ ইনওয়ার্ড, ব্যয়ের মধ্যে পড়ে 2,200 টাকা। ক্যারিজ আউটওয়ার্ড এটাও ব্যয়ের মধ্যে পড়ে 2,700 টাকা। বন্ড ইস্যুড, দায়ের মধ্যে পড়ে, এই জন্য এটা ক্রেডিট, 10,000 টাকা। স্যালারিজ এক্সপেন্স, ব্যয়ের মধ্যে পড়ে, এই জন্য এটা ডেবিট করা হলো। 13 নম্বরে বন্ড পারচেজ, সম্পদের মধ্যে পড়ে ডেবিট করা হলো। আচ্ছা,
এই যে এখন পর্যন্ত আমি লিখে নিলাম, অর্থাৎ শুরু থেকে একেবারে পারচেজ, অ্যাপ্রেন্টিসশিপ, এলোয়েন্স ধারাবাহিক লিখে নিচ্ছি, টাকাগুলো লিখে নিচ্ছি। কিন্তু প্রশ্নে বলা হয়েছে প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স ফ্রম দি ফলোয়িং লেডজার ব্যালেন্স, ফাইন্ড আউট ইজ ওপেনিং ক্যাপিটাল। ওপেনিং ক্যাপিটাল বা মূলধন, প্রারম্ভিক মূলধন এখানে দেওয়া নেই, এটা বাহির করতে হবে। এই কিসের উপর ভিত্তি করে বাহির করব? তখন এটার উত্তর হলো যে রেওয়া মিলের উভয় দিক সমান হয়, ডেবিট ক্রেডিট সমান হয়। এখন যে ক্যাপিটাল বাহির করার জন্য বলা হয়েছে এটা হবে 14 নম্বর। তো লিখে নিলাম আমি ক্যাপিটাল। নিয়ম অনুযায়ী ক্যাপিটালের টাকাটা কিন্তু ক্রেডিটে বসার কথা। আচ্ছা, এটা এখন আমরা বসাবো, তার আগে আমরা উভয় দিকের টাকা যোগ করে নিব। রেওয়া মিলের উভয় দিকের টাকা যেহেতু সমান হয় আর ক্যাপিটালের টাকাটা ক্রেডিটে বসাতে হবে, আমরা দেখে নিব যে 19,500 থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ডেবিটে যোগফল কত হয়। তো যোগ করলে আমরা এখানে পেয়ে যাব 1,50,200। এই টাকাটা এদিকেও লিখে নেবেন, কারণ রেওয়া মিলের উভয় দিকের টাকা সমান হয়। ওকে, এখন কি করব? এখন আমরা ক্রেডিটে 58,700, 1,500 আর 10,000 যোগ করে আলাদা দেখব কত হয়। ওই যোগফলকে 1,50,200 থেকে যদি বাদ দিই তাহলে পাবো আমরা 80,000 টাকা। 58,700, 1,500 আর 10,000 এটা যদি তুমি যোগ করো তাহলে এখানে পেয়ে যাবে 70,200 টাকা। 70,200কে 1,50,200 থেকে যদি বিয়োগ করো পাবে 80,000 টাকা। অতএব এখানে তুমি বসিয়ে দিবে এই ক্যাপিটালের টাকাটা 80,000। এখন কিন্তু উভয় দিকের টাকা সমান হবে। তো প্রশ্নের মধ্যে যেটা বলা হয়েছিল ক্যাপিটালের টাকা দেওয়া নেই, বাহির করার জন্য বলা হয়েছে। আর আমরা জানি রেওয়া মিলের উভয় দিকের টাকা সমান হয়, ডেবিট ক্রেডিট মিলিয়ে যেটা এখানে টাকা দেওয়া নেই ওইটা আমরা বাহির করলাম, ক্যাপিটাল 80,000 টাকা। আশা করছি ক্লিয়ার। এখন তোমরা আরও একটা ম্যাথের সমাধান বুঝো। এখন পর্যন্ত যারা ক্লাস থেকে উপকৃত হয়েছ তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দিও, তারাও যেন আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হয়। পরবর্তী ম্যাথটা দেখো। আরেকটা ম্যাথ দেখো। দি অ্যাকাউন্টস ইজ দি লেডজার অফ রিস্ক ডেলিভারি সার্ভিস কন্টেইন দি ফলোয়িং ব্যালেন্স অন July 31, 2019। রিস্ক ডেলিভারি সার্ভিসের খতিয়ানের যে এখানে দেওয়া হয়েছে 2019 সাল জুলাই 31। ওকে, তো এখানে এন্ট্রিগুলো দিয়ে বলা হয়েছে প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড ফিল ইন দি মিসিং অ্যামাউন্ট ফর ক্যাশ। কী কী আসছে? অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার সম্পদে পড়ে, অ্যাকাউন্ট পেবল পাওনাদার দায়ে পড়ে, ক্যাশের টাকা এখানে কিন্তু মিসিং, এটা বাইর করতে হবে একই নিয়মে, বর্তমানে যে ম্যাথের সমাধান করেছি ওই নিয়মে। ক্যাশ পড়ে সম্পদে, ডেলিভারি ইকুইপমেন্ট সম্পদে পড়ে, গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স গ্যাস এবং তেল খরচ ব্যয়ে পড়ে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ব্যয়ে, নোটস পেবল দায়, প্রদেয় বিল। এটা এগুলোর অর্থ তো তোমরা জানো। প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বিমার সম্পদ, অগ্রিম পরে ব্যয় জাতীয় শব্দ থাকলে সম্পদ। রিপেয়ার এক্সপেন্স মেরামত খরচ, এটা হলো ব্যয়। সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে। ড্রয়িং মালিকানা সত্ত্ব হ্রাস করে এই জন্য ডেবিট, যদিও এটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, এটা বিপরীত মালিকানা সত্ত্ব। এটা বেসিক ক্লাসে আলোচনা করেছি, শেষের দিকে আলোচনা করেছি। ক্যাপিটাল মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে। স্যালারি এক্সপেন্স ব্যয়, স্যালারি পেবল, পেবল মানে বকেয়া বেতন, তখন এটা দায়ের মধ্যে পড়ে। এখন আমি একটা কাজ করব, শুরু থেকে শেষ পর্যন্ত যেরকম আছে রেওয়া মিলের সম্পদ এবং ব্যয় হলে ডেবিটে বসাবো, আয়দায় মালিকানা সত্ত্ব হলে ক্রেডিটে বসাবো। ঠিক আছে, বসানোর পরে এই যে মিসিং অ্যামাউন্ট যেটা বাহির করার জন্য বলা হয়েছে যে রেওয়া মিল তৈরি করো, মিসিং অ্যামাউন্ট বাহির করো, ওইটা আমি এখানে বাহির করে নিচ্ছি। তো আগের মতো একটা টেবিল অঙ্কন করে নিলাম, আর শুরু থেকে শেষ পর্যন্ত ওইভাবে আমি ধারাবাহিক সবগুলো লিখে নিচ্ছি। তো সিরিয়াল নম্বর 1, তো এখানে আছে 1 নম্বরে অ্যাকাউন্টস রিসিভেবল।
সম্পদের মধ্যে পড়ে দেনাদার, এটা ডেবিটে হবে, 8,700 টাকা আছে। 2 নম্বরে অ্যাকাউন্টস পেবল আছে, দায়ের মধ্যে পড়ে 7,396, তো এই জন্য এটা ক্রেডিটে বসালাম। 3 নম্বরে এখানে ক্যাশ আছে, ক্যাশ সম্পদের মধ্যে পড়ে, তো এটার টাকা পরে আমি লিখব, হিসাব করে বাইর করব। এটার টাকাই বাইর করার জন্য বলা হয়েছে বর্তমান মেথের মধ্যে। ডেলিভারি ইকুইপমেন্ট আছে, তো আমি ইকুইপমেন্ট লিখে নিলাম। সম্পদের মধ্যে পড়ে 49,360 টাকা। 5 নম্বরে গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স, গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স এটা তো ব্যয়ের মধ্যে পড়ে 758 টাকা। 6 নম্বরে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স এটাও ব্যয়ের মধ্যে পড়ে 530 টাকা আছে এখানে। তারপরে নোটস পেবল, দায়ের মধ্যে পড়ে 18,450। নোটস পেবল প্রদেয় বিল পড়ে আসছে প্রিপেইড ইন্স্যুরেন্স, অগ্রিম বিমা, অগ্রিম বিমা সম্পদের মধ্যে পড়ে। রিপেয়ার এক্সপেন্স, মেরামত খরচ, এটা ব্যয়ের মধ্যে পড়ে। ব্যয় হলে ডেবিট। সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে ক্রেডিট, টাকার পরিমাণ 10,000। পরে আছে ড্রয়িং, ড্রয়িং আছে এখানে 700 টাকা, এটা বিপরীত মালিকানা সত্ত্ব আর মিলে ডেবিটে হবে। 12 নম্বরে আছে ক্যাপিটাল, মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে 42,000 টাকা আছে, রেওয়া মিলে ক্রেডিট হবে। 13 নম্বরে আছে স্যালারি এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স এটা ব্যয়ের মধ্যে পড়ে 4,428। 14 নম্বরে আছে স্যালারিজ পেবল, এটা দায়ের মধ্যে পড়ে 815 টাকা। এখন আমরা জানি রেওয়া মিলের উভয় দিক সমান হয়। এখানে ক্যাশের টাকা ডেবিটে আছে, তো এটা বাইর করার জন্য আগে আমি ক্রেডিটের টাকাটা যোগ করে নিব। যদি আমি ক্রেডিটের টাকাটা আগে যোগ করে নিই, তো যোগফল এখানে পাওয়া যাবে 78,661। আগে ক্রেডিটের এটা যোগ করে নিলাম, তো এই বেশি টাকাটা উভয় দিকে বসালাম। ওকে, এখন এই ডেবিটে যা আছে, ক্যাশের টাকা তো নেই, তো ডেবিটের যা আছে টোটাল টাকা যোগ করে যোগফলকে 78,661 থেকে যদি বিয়োগ করি, তখন ক্যাশের টাকা এখানে চলে আসে। তখন ক্যাশের টাকা কত পাওয়া যাবে? 11,231 টাকা।
11,231 টাকা এখানে পাওয়া যাবে। আচ্ছা, রেওয়া মিলের এই একটি ক্লাসের মাধ্যমে রেওয়া মিল সংক্রান্ত যে কোনো ম্যাথের সমাধান তোমরা পারবে। তো সাথে সাথে ক্লাসটা দেখে নাও, আবার ম্যাথের সমাধান করো, হাতে কলমে ম্যাথের সমাধান করো। আশা করছি ক্লিয়ার।